राजस्थानी और उत्तर प्रदेश और तमिलनाडु नाथिंग এটার সাথে কোনো কমিউনিটি টাচ করে না, কাস্ট টাচ করে না। আমি সরি, অমৃতে এত লোক মারা যাওয়ার পরেও যারা বলছেন যারা দোষী তাদের ছেড়ে দিন, আমি তাদের জন্য বলবো ক্ষমা করবেন। আমি যে চেয়ারটায় বসে আছি জাস্টিস দেয়া আমার কাজ, এন্ড এটা এখন আন্ডার সাবজুডিস, ল উইল টেক ইটস ওন কোর্স, আই ক্যানট ইন্টারফেয়ার। সবকিছুর একটা লিমিট আছে, আমারও একটা জিওগ্রাফিক বাউন্ডারি আছে, হিস্টোরিক বাউন্ডারি আছে, পলিটিক্যাল বাউন্ডারি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি আছে। আই শুড নট ক্রস মাই লিমিট, এটা আমরা মনে করি। এগুলো আপনাদের কাছে আমার বলার ছিল। আর একটা জিনিস আজকে আমার খুব খারাপ লেগেছে, আমি 3-4 দিন ধরে দেখছি, দেখুন যারা হকার আছে আমি তাদের খুব ভালোবাসি, আমি একটু হিউম্যানিটির পক্ষের লোক, এবং যখন সিপিএম গভর্নমেন্ট অপারেশন সানশাইন করেছিল আমি রুখে দিয়েছিলাম, তাদের সাথে আমি হকারি করেছি রাস্তায় বসে। এটা নয় যে আমি আজকে বলছি, এবং আমি 4 দিন রাত জেগে পাহারা দিয়েছি, এটা আমার বলা সাজে, অন্য কারোর বলা সাজে না। হকারদের আমরা বলেছি উচ্ছেদ করব না, আমি একটাও করব না, উচ্ছেদও করব না, বরঞ্চ তাদের যাতে তারা অথরাইজড হয়, কাগজপত্র দেখে আইন তৈরি করে কোনটা সুন্দর হয় তারাও থাকলো, বিউটিফিকেশনও থাকলো, মানুষের অসুবিধা হলো না যে যে জায়গাগুলো তারা আছে। আমি তো কালকেও পুলিশের মিটিংয়ে বলেছি, আমার বলতে কোনো অসুবিধা নেই, যে আমি এখনো মনে করি এখন সব বড় বড় ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, কোনো একটা ঘটনা ঘটলে কেউ দেখার নেই, কিন্তু আমার রাস্তায় হকার ভাই বোনেরা পাহারায় থাকলে, রাস্তায় থাকলে তারা হচ্ছে পাহারাদার, তারা এগুলো অনেক সময় দেখে, আমি এই চোখে ওদের দেখি। কিন্তু একটা জিনিস আমার অপছন্দ, যারা আছেন তাদের আমরা করব, কিন্তু নতুন করে আবার রোজ রোজ বসে যাওয়া, এনক্রোচ করা, এবং সেটা কি করছে একটা দুটো নেতা হকারে, সিপিএম আছে এর মধ্যে, এবং আরো দু একটা হকার সংগ্রামের নাম করে, সংগ্রাম তো ছাই, নিজেদের 300 ডালা 400 ডালা, এক একটা ডালা 1 লক্ষ টাকা করে বিক্রি করে, কত তাদের সম্পত্তি খোঁজ নিন। হঠাৎ দেখছি পিজি হসপিটালের সামনে 3-4 দিন হলো ভাতের হাঁড়ি নিয়ে বসিয়ে দিয়েছে, বড় বড় স্টোভ, বড় বড় গ্যাস, এবং সেখানে বসে রান্না হচ্ছে, খাওয়া দাওয়া জাস্ট লাইক হোটেল তৈরি হয়ে গেছে একদম 3 দিনের মধ্যে। এবং করেছে কি উলের দোকান, উলের গার্মেন্টস, যেগুলো বড় বড় গার্মেন্টস সব বিক্রি হচ্ছে, পাশেই গোখেল স্কুল বাচ্চাদের, গোখেল কলেজ, অপোজিটে পিজি হসপিটাল, কত হাজার হাজার পেশেন্ট আসে, হাজার হাজার লোক আসে। পুলিশ তাদের বলেছে যে দেখুন এটা ভালনারেবল, আপনারা তো এখানে ছিলেন না, আপনি 3 দিন ধরে নতুন করে বসতে শুরু করেছেন, আপনি কেন নতুন করে আবার বসছেন? নতুন করে ফুটপাথ তৈরি হয়েছে, ওখানে সবুজ তৈরি করে দেবো যাতে পেশেন্টরা এসে একটু দেখাশোনা করতে পারে ভালোভাবে, একটু হসপিটালে রোগীরা ভালো হয় যদি পরিবেশ ভালো হয়, চেষ্টা করা হচ্ছে। সেখানে আজ সকাল থেকে সিপিএম এর এক নেতা লাল ফ্ল্যাগ লাগিয়ে, আর সে হকারের এক নেতা হকারের নাম করে, যার 300 ডালা আছে, এক একটা ডালা 1 লক্ষ টাকা করে নাকি বিক্রি করেছে, আমাকে লোকাল লোকেরা বলল। হঠাৎ করে সে টাকা ইনকাম করবে আর মানুষকে ফেস করতে হবে। এবার কালকে যদি আগুন লাগে পিজি হসপিটালে, দমকল ঢুকতেই তো পারবে না, এমন কাণ্ড করে গেছে। আজকে আগুনগুলো কেন লাগছে? সিস্টেম থাকলে তো হতো না। শীতকালে আগুন একটু বেশি লাগে, আপনারা দেখেননি নন্দরাম মার্কেট 6 দিন লেগেছে আগুন নেভাতে, গভর্নমেন্ট ছিল না, আমি ছিলাম রাস্তায়, সিপিএম এর সব নেতারা মিটিং করছিল, তাদের স্টেট কমিটি, তাদের পলিট ব্যুরো মিটিং চলছিল, কেউ আসেনি, আমি নিজে গিয়ে 5 রাত শীতের মধ্যে বসেছিলাম। সিপিএন হাউস, কত লোক মারা গেছে, এগুলো ফুল মার্কেট, ওই তো ওই ফাইলেও অডিট হয়েছে, কিভাবে চুরি হয়েছে, তারও বেরিয়ে এসেছে দুর্নীতি, এরকম অনেকগুলো। সুতরাং সবই আগুন জ্বলেছে, কেউ দেখেনি, আমরা দেখেছি, মানুষগুলোকে আমরা দেখেছি। আজকে সকাল থেকে রোড অবরোধ, কেন অবরোধ, কারণটা কি? না ওই 4 জনকে 5 জন 6 জন, মাত্র 6-7 জন ওইখানে বসেছে, নতুন করে 8-10 জন হবে, বড় জোর 12 জনের মধ্যে হবে, মানে রবীন্দ্র সদন থেকে, রবীন্দ্র সদনের সামনে কেন হবে? কত লোক যায় রবীন্দ্র সদনে? আমাদের অতিথিরাও তো আসে। রবীন্দ্র সদন, নন্দন, পিজি হসপিটাল, ওই জায়গাটা তো সেন্সিটিভ জায়গা, নতুন করে বসিয়েছে বিড়লা প্ল্যান্টের সামনে। তো এইটা আমরা বলেছি যে এদের যেখানে, তাও আমি বলেছি উচ্ছেদ করে ওদের বলে দাও, উচ্ছেদ করে না, ওদের বলে দাও যে তোমরা হকাররা যেখানে বসে সেখানে গিয়ে বসো, কিন্তু এই জায়গাটা করা যাবে না, এটা ভালনারেবল, যে কোনো বড় ঘটনা ঘটে যাবে। সকাল থেকে সিপিএম এর নেতারা লাল ঝান্ডা নিয়ে, আর ওই যারা লক্ষ লক্ষ টাকায় ডালা বিক্রি করে, ভবানীপুর পিজির সামনে অবরোধ করে রেখে দিয়েছে, পেশেন্টরা যেতে পারেনি হাসপাতালে, বাচ্চাদের স্কুলে যেতে প্রবলেম হয়েছে।
কলেজে যেতে প্রবলেম হয়েছে, সেন্স নেই, সেন্সলেস এরা যারা এসব করেছে। এবং আমি নিজে স্পটে গিয়েছিলাম। কেন জানেন তো? আমি খুব সফট, আমি খুব মানবিক, কিন্তু অন্যায় যদি হয়, অন্যায় যদি আমিও করি, আমাকে যেমন কেউ ক্ষমা করবে না, অন্যায় অন্য কেউ করলেও আমি ক্ষমা করব না। আমার নলেজে যদি আসে এবং আমি যদি দেখি কেসটা জেনুইন, কারণ ও রাস্তা দিয়ে রোজই আমি যাতায়াত করে, আমি জানি, চিনি। বাইরের কিছু লোক নিয়ে এসে বসিয়ে দেওয়া হচ্ছে, এদের মধ্যে কেউ যে অন্য কোনো কাজের লোক নয় তা আপনি কি করে জানলেন? সুতরাং সেন্সিটিভিটি অনেক আছে, সেই জন্য আমরা বলেছি তোর অন্য জায়গায় নিয়ে যাও। সকাল থেকে অবরোধ করে বসে আছে। কারণটা কি? কংগ্রেসের এক দল জলপাইগুড়ি অবরোধ করে বসে আছে। কারণটা কি? ইন্দিরা ভবন রাখতে হবে। ইন্দিরা গান্ধীর নামে তো সবই সারা ভারতবর্ষ, কি বাকি আছে? আর ইন্দিরা ভবনে জ্যোতিবাবু যখন ছিল, জ্যোতিভবন হয়ে গেছিল 35 বছর, তখন তারা বলেনি কেন? যখন 35 বছর জ্যোতিভবন হয়ে গিয়েছিল, জ্যোতিবাবুর ভবন, সিপিএম এর পার্টি অফিস, তখন তারা কোথায় ছিলেন? প্রতিদিন রাস্তা অবরোধ করছে এইভাবে সিপিএম এর সাথে মিলে। এবং আমি কথা বলতাম না, প্রতিদিন রাস্তায় নেমে আমার বিরুদ্ধে তো যা ইচ্ছে গালাগালি দেয়। আমি কিন্তু আজ পর্যন্ত কংগ্রেসের মনমোহন সিংজি বা সোনিয়াজি বা এদের কারোর সম্বন্ধে আমি একটি কথা আজ পর্যন্ত বলিনি, আমি বলি না, কারণ এটা আমাদের কালচার। তারা ডেলি আমায় গালাগালি দিয়ে যা ইচ্ছে করে যাচ্ছে, আমি কিন্তু তাও কিছু বলিনি। হ্যাঁ দেখুন, আমাদের সাথে লড়াই কি, আমি ইউপিএকে একটা ইস্যু নিয়ে বলতে পারি, আমাকে একটা ইস্যু নিয়ে বলতে পারো, সেটা মানুষ ভি আমার সাথে কথা বলেছে, আমি বলেছি। আমি তো ইন্দিরা ভবন বাদ দিয়ে দিয়েছি এসব কিছু বলেইনি। আমি কি বলেছি কয়েকটা প্রেসকে যাওয়ার সময়, আপনারা যদি ডিস্টার্ব করেন, আই হ্যাভ নাথিং টু সে। আমি কি বলেছি যে ওখানে একটা নজরুল ভবন হবে, নজরুল গবেষণাগার হবে, একাডেমি হবে, ওখানে রিসার্চ স্কলাররা আসবে, ইন্দো বাংলাদেশের একটা ফাউন্ডেশন হবে, যেখানে ইন্দো বাংলাদেশ মৈত্রী চুক্তি। আজকে ঢাকা যদি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করতে পারে, আমরা কেন নজরুল ইসলামকে? নজরুল ইসলাম মনে রাখবেন বাংলা থেকে নিয়ে গিয়েছিল ওরা, তার কারণ বাংলার লোকেরা সম্মান দেয়নি বলে। আমি সেই সম্মানটাকে ফিরিয়ে নিয়ে আসবো। চুরুলিয়া আজ পর্যন্ত কিছু হয়নি, এটা রবীন্দ্র নজরুল ইন্দো বাংলাদেশে একটা মৈত্রীর বন্ধন কাজ করবে। আর বাড়িটা তো আমি কেড়ে নিইনি, ওরা ফেরত দিয়ে দিয়েছে। তখন আমার কাছে 6টা ডিপার্টমেন্ট বলেছে যে আমরা চাই আমাদের দেওয়া হোক। আমি না কাউকেই দেবো না, ওটা একটা ভালো কাজ হবে। সুতরাং ওটা একটা অতিথি নিবাস, এটা তো কোনো ভবন টবন কি, এটা অতিথি নিবাস। জ্যোতিবাবু যেদিন থেকে থাকতেন, ওটা সরকারি টাকায় খরচায় তৈরি হয়েছে, ওটা একটা অতিথি নিবাস। ইন্দিরা গান্ধী স্ট্যাচু, আমি ইন্দিরা গান্ধীর সময় কংগ্রেস করতাম, স্ট্যাচু আমরা করে দিইনি একদম বিড়লা প্ল্যানেটোরিয়ামের ওখানে, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গায়, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় কলকাতার আমরা করে দিয়েছি। সুতরাং আমাদের এসব জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। কংগ্রেস, ইন্দিরা গান্ধী, কংগ্রেসের অনেক কর্মী আছে পালন করে না, আমরা কিন্তু করি। এসব বলে আমার কোনো লাভ নেই। সুতরাং প্রতিদিন ডেলিভারেট অ্যাটেন্ড, রাস্তা অবরোধ করছে কখনো, ট্রেন অবরোধ করছে কখনো, এবং উল্টো পাল্টা বলে যাচ্ছে। আমি গভর্নমেন্টের পলিসি নিয়ে আমাদের আপত্তি আছে। খুচরো বাজার, এটা আজকে নয়, আমাদের ম্যানিফেস্টোতে আছে, সেই দেখেই তো আমাদের নেওয়া হয়েছিল ইউপিএতে। ইট ইজ নট দ্যাট আই এম সেইং টুডে। খুচরো বাজার নিয়ে আমার পলিসি আগে আমার ম্যানিফেস্টোতে আছে, আমরা সেটা বলেছি যে আমরা খুচরো বাজার আমরা চাই না। এখানে ভারতবর্ষে যদি 100 কোটি লোক থাকে, আই এম প্রাউড টু সে 50 কোটি লোক মাথায় রাখবেন, 50 কোটি লোক এই খুচরো ব্যবসায় যুক্ত আছে। তারা চলে গেলে দেশটা সর্বনাশ হয়ে যাবে। সুতরাং এটা আমাদের ইস্যু, আমরা এটা বলেছি। কৃষি জমি দেখুন, আমরা বলেছিলাম, আমরা করেওছি, আমাদের জমি বিল তৈরিও হয়ে গেছে। আমরা বলেছি জোর করে জমি অধিগ্রহণ করব না, এবং আমরা যে জমি বিল করেছি আমার মনে হয় দ্যাট ইজ দ্য বেস্ট কৃষি জমি নীতি, তো অলরেডি আমরা করে দিয়েছি। সুতরাং এই যে ভাবে মিথ্যে কথাগুলোকে একটা কুৎসা করে অপপ্রচার করে, এবং বাংলায় সিপিএম এবং কংগ্রেস একসাথে কাজ করছে। আমাদের রাজনৈতিক দল কিন্তু, আমি একটা ইস্যু তুলেছি, ফেডারেল স্ট্রাকচার। কেন ইস্যুটা তুলেছি? তার কারণ হচ্ছে লোকসভায় আমাদের যে বলেছেন, তিনি পরিষ্কার বলেছেন ফেডারেল স্ট্রাকচারটাকে আপনারা ইম্পোজ, বুলডোজ করবেন না। তার কারণ ফেডারেল স্ট্রাকচার এটা আমাদের সংবিধান অনুযায়ী তাদের নিজস্বতা আছে। অনেকে অনেক রকম বড় বড় কথা বলেছেন, কোনো চ্যানেলে বলেছেন মমতা ব্যানার্জির সাথে কংগ্রেস ডিল করেছে। মমতা ব্যানার্জি কোনো ডিলে বিশ্বাস করে না, মমতা ব্যানার্জি ডিলকে খিল দেয়। মমতা ব্যানার্জির মতো ট্রান্সপারেন্সি পলিটিক্স এই ভারতবর্ষের অনেকেরই নেই। আমাকে কেউ যেন জ্ঞান না দেন, তার কারণ হচ্ছে আমার কিছু হারাবার নেই আর আমার কিছু পাওয়ারও নেই। আমি জীবনটাকে স্যাক্রিফাইস করে দিয়েছি ফর দ্য কজ অফ দ্য পিপল। আই নো হাউ টু ট্যাকেল ইট। আমরা যেটা বলেছি পরিষ্কার কথা, তুমি লোকপাল করবে, সেন্ট্রালের আইন হচ্ছে লোকপাল, লোকায়ত হচ্ছে স্টেটের ম্যাটারটা স্টেট উইল ডিসলভ।
যখন আমাদের লোকসভায় আমাদের লোকেরা বলেছিল, তখন তাদের ডেকে বলা হয়েছিল আমরা এটা অ্যামেন্ডমেন্ট করে দেবো, তাতে তোমাদের প্রবলেম হবে না। এবার অ্যামেন্ডমেন্টটা যখন করা হলো আমি দেখলাম তাতে বলা হয়েছে অপশন, যে চাইবে সে করতে পারে। আমি তো চাই লোকায়ুক্ত করতে, কিন্তু তুমি কি বলবে বলেছো, আমি যদি লোকায়ুক্ত করতে চাই বলেছো অপশন ইজ ওপেন, ওকে, ইফ দ্য অপশন ইজ ওপেন, অপশন ইজ ওপেন, কিন্তু মডেলটা তৈরি করে দিল। আমি যদি সেই মডেলটা না নিই, আমি তো আরো ভালো মডেলও নিতে পারি। যে যে জায়গাগুলো তোমরা করনি আমি তো সেই জায়গাগুলো ইনক্লুড করতে পারি। আই ক্যান ডু এ বেটার মডেল। তোমরা মডেল তৈরি করে দিলে, সেটা যদি আমার অপশন ওপেন থাকে যে করলে, তার মানে আমাকে ওইটাই করতে হবে। আমি করতে চাই, তোমারটা কেন আমি নেবো, আমি নিজে করতে পারি। সুতরাং আমি মনে করি আমি আমার কথা শুধু বলিনি, আমি সব ভারতবর্ষের যত রাজ্য আছে, ফেডারেল স্ট্রাকচার আছে, আমি তাদের সবার কথা বলেছি। এবং আমি এখনো মনে করি লোকপাল করা উচিত কেন্দ্রের, ভালো করে, দরকার হলে সব পার্টিকে ডেকে কনসেনসাস করে সুন্দর করে করা উচিত। এবং হতে পারে না বলে আমি বিশ্বাস করি না, কারণ লোকপালের প্রতি সব রাজনৈতিক দলেরই একটা সম্মতি আছে। 2, লোকায়ত রাজ্যকে দেওয়া হোক। কি মডেল হবে কি মেডেল হবে সেটা রাজ্য সরকারের এখতিয়ার, ইট ইজ নট দ্য এখতিয়ার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা ইদানিং দেখতে পাচ্ছি অনেক ল এমন এমন হচ্ছে, যেমন আমি এডুকেশনে দেখলাম, রাইট টু এডুকেশন করতে গিয়ে বলা হয়েছে কেউ যাতে ড্রপ আউট না হয়, দ্যাটস ওকে, মানে ড্রপ আউট না, মানে কেউ যাতে পাস ফেল হবে না, সব বন্ধ করে দাও 8 পর্যন্ত। তো পাস ফেল যদি আমি বন্ধ করে দিই, আমি যদি না বন্ধ করে দিই, তাহলে আমাদের কেন্দ্রীয় সরকার টাকা দেবে না। কিন্তু পাস ফেল যদি আমি তুলেও দিই, তাহলে বাচ্চারা কম্পিটিশন তাদেরও তৈরি হতে হবে, তার বাবা মা জানবে কি করে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে, কেন্দ্রীয় সরকার যখন চাপিয়ে দিয়েছে, আগের সরকার কিছু করেনি, তো একটা কাজ করুন, বলুন যে পরীক্ষা হবে, কিন্তু ক্লাসে উঠিয়ে দেওয়া হবে, আর কি হবে ফেল করলেও, এটা কেন্দ্রীয় সরকারের আইন। সুতরাং এই যে ব্যাপারে, যে টোটালটা একটা সব রাজ্যের ব্যাপারেই আমি বলি, এডুকেশন স্টেট সাবজেক্ট, হেলথ স্টেট সাবজেক্ট, কিন্তু এগুলোতেও হচ্ছে নানা রকম ব্যাপার। সুতরাং আমরা যেটা বলি, আমরা কিন্তু দাঁড়িয়ে মনমোহন সিংজিকে বা সোনিয়াজিকে আমি গালাগালি দিই না, আমার পার্টি দেয় না, কখনোই দেবে না। ইট শুড নট বি, দিলে আমি বারণ করবো, এটা উচিত নয়। কতগুলো পলিটিক্যাল ইস্যু, মানে যেগুলো হচ্ছে মানুষের ইস্যু, পিপুলস ইস্যু, সেই ইস্যুগুলো আমরা বলি। এই যে কয়লার দাম গত বছর বাড়িয়েছে 40%, আবার গত পরশুদিন আমি সংবাদ মাধ্যমে দেখলাম, এখনো নোটিফিকেশন হয়নি, যে 25% আবার বাড়াচ্ছে, এবং ছাইগুলোর দামগুলো নিয়ে নিচ্ছে। বুঝুন তো, বিদ্যুৎ লোকে পাবে কি, বিদ্যুৎ পাবে না পুরো সরকার যে চাকরি বাকরি পড়বে বা ব্যবসা করবে, সব টাকাটা বিদ্যুৎ কিনতে চলে যাবে। আমরা চালাবো কোত্থেকে? বিদ্যুতের কয়লার দাম বাড়লে, যেমন পেট্রোলের দাম বাড়লে, ডিজেলের দাম বাড়লে, সবকিছুর দাম বাড়ে, কয়লাও মনে রাখবেন, কয়লার দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়ে, কিচেনের দাম বাড়ে, পকেটের দাম বাড়ে, সব কিছু কয়লা দিয়ে সব অনেক কিছু হয় আমাদের, এবং কয়লা ছাড়া বিদ্যুৎ হয় না। সুতরাং এই যে এত বাড়িয়ে দিলে মানুষ যাবে কোথায়? একসাথে মানুষ উগড়ে ফেলতে পারছে না। ফলে আমরা যেটা বলছি, আমরা একটু পাবলিকের পক্ষে বলছি, এটা তোমাদের অপরাধ কিছু নয়, এটা তো বলা তো অপরাধ কিছু নয়। আজ নয় 2 টাকা পেট্রোলের দাম বাড়লো না, আফটার ইলেকশন বাড়বে, যেটা আমি শুনছিলাম টিভিতে। কথা হচ্ছে একটা নিয়ম ছিল, যেটা আমাদের তো মেনেও নিয়েছে গভর্নমেন্ট, যে যখন দাম বাড়তো দাম বাড়াতো, যখন কমাতো তখন কমাতো, কিন্তু সেইটা তো অ্যাপ্লিকেবল হচ্ছিল না, সেটা তো জাস্ট অ্যাপ্লিকেবল স্টার্ট হয়েছে 2-3 মাস আগে থেকে। সুতরাং সেই জন্যই বলছিলাম যে অপপ্রচার করতে করতে এমন জায়গায় যাতে আমরা না যাই। আমাদের একটাই স্যাটিসফ্যাকশন, আমি এখনো মনে করি যে আমরা আমাদের ম্যানিফেস্টোর কমিটমেন্ট অনুযায়ী, আমি কোনোদিন কোনো গভর্নমেন্ট টপল করার পক্ষে নয়, সে কেন্দ্র হোক আর রাজ্যও হোক, আমরা আমাদের কথাগুলো বলবো, আমরা মানুষের ইস্যুগুলো বলবো। তার কারণ তৃণমূল কংগ্রেসের প্রো পিপুল স্ট্যান্ড অলওয়েজ আছে, তাতে আমাদের ভুল বোঝার কোনো কারণ নেই। কথা বলে যেহেতু কোঅর্ডিনেশন করার জায়গা নেই, এরকম প্রবলেমগুলো হয়। কোঅর্ডিনেশন করে ঠিক মতো করলে লোকপাল বিল সরকার আলাদা নিয়ে আসুক, লোকায়ুক্ত আলাদা নিয়ে আসুক, লোকায়ুক্ত স্টেট গভর্নমেন্ট আনবে, এরকম আমি মনে করি যে এগুলো নিয়ে অনেকে ডিস্টার্ব করছে বলে এই কথাগুলো আপনাদের বলতে বাধ্য হলাম। আর একটা কথা বলি, সিপিএম এর কিছু লোক এবং কংগ্রেসের একাংশ সন্ত্রাস করে চিৎকার করছে, 35 বছরে এত লোক মারা গেছে, এত খুন হয়েছে, এত ধর্ষণ হয়েছে, এত জমি কেড়ে নেওয়া হয়েছে, হাত পা চোখ কাটা হয়েছে, নরকঙ্কাল, দেখেও কিন্তু আমাদের কর্মীরা স্তব্ধ আছে। বলেছি শান্ত থাকতে, কেউ কিছু বলছে না।
গত 4 দিনেও কিন্তু আমার জয়পুরে একজন তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে, মালদায় খুন হয়েছে, উত্তর দিনাজপুরে কালকে ইটাহারে খুন হয়েছে, কালকে গড়বেতায় খুন হয়েছে, শালবনীতেও সিপিএম এর হারমাদরা অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। আমি দেখতে পাচ্ছি আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে সিপিএম দল মনে করছেন বা সিপিএম দলের হারমাদরা যে আবার অপারেশন শুরু করি, অস্ত্র আমদানি করি। আমি কিন্তু এসব ব্যাপারে খুব স্ট্রিক্ট। জাস্ট আপনাদের মাধ্যমে জানিয়ে দিই, আগুন নিয়ে খেলবেন না, আমরা কিন্তু অ্যালাউ করব না। আমরা গণতন্ত্রের পক্ষে, কিন্তু আপনার হারমাদতন্ত্রের পক্ষে নই, আর আপনার দলতন্ত্র প্রশাসনের পক্ষেও নই। প্রশাসন কাজ করবে, সিপিএম এর হারমাদরা যদি অস্ত্র নিয়ে ঘোরে তাদের গ্রেপ্তার করবে। কোনো অস্ত্র নিয়ে কাউকে ঘুরতে দেওয়া হবে না। এবং এক্ষেত্রে আমরা অনেক নিউট্রালি কাজ করেছি। আমি ইলেকশনের পরেও ছোট ছোট বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা, যেটা অনেকে বড় করে দেখাবার চেষ্টা করেছে, পজিটিভ কাজ আজকাল আর কেউ দেখায় না। একটা হাসপাতালে সারা দিন যে ডাক্তাররা কাজ করে, পুলিশ যে দাঁড়িয়ে কাজ করে রাস্তায়, কেউ বলে না। একটা আজকাল তো চায়ের দোকানে গরম জল পড়ে গেলেও ব্রেকিং নিউজ সারাদিন চলছে। 1 জানুয়ারি সারাটা দিন আগুন আগুন করে, আর আগুন একটা ছোট্ট আগুন লেগেছিল, সেটা নিভিয়েও ফেলা হয়েছে। তাই নিয়ে সারাদিন যা করা হলো, একটা দোকানে আগুন লেগেছে, আর একটা দোকানে 50 লক্ষ দোকান আছে তো এখানে, সেটা নিজের দোকান, তার নিজস্ব ব্যাপার। আমি ধরুন ঘরে আমি রান্না করছি, আমার ঘরে যদি আমার চট করে একটু রান্না লেগে যায়, আগুন লেগে যায় দুর্ভাগ্যবশত, সবটাই আনফর্চুনেট, তো সেটা নিয়ে ব্রেকিং নিউজ করে সারাটা দিন 1 জানুয়ারিটা সারাক্ষণ এই করে গেছে। একটা বড় ঘটনা ঘটলে নিশ্চয়ই আপনারা করুন, কিন্তু একটা মানুষের কাছে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা আমি আপনাদের অনুরোধ করবো যে আপনারা ভাবুন, ক্রস চেক করুন, নিশ্চয়ই করবেন, গণতান্ত্রিক অধিকার আপনাদের পুরোটা। এসবগুলো চলছে। সুতরাং আগেও আগুন লাগতো, অনেক জলে ডুবে মারা গেছে, অনেক বিস্মদে মারা গেছে। আমি নিজে খিদিরপুরে বসে 40 জনের গত বছরে সরকারে আসার আগে আমি নিজে বসে পোস্টমর্টম করেছি। এই সরকার করতো না। আগে এত টিভি চ্যানেল ছিল না, তাই লোকে জানতে পারতো না। এখন এত টিভি চ্যানেলের কল্যাণে লোকে চট করে খবরটা জানতে পারে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। সুতরাং সেই অ্যাডভান্টেজটা নিয়ে আবার কেউ কেউ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে নেয়, করে দেয়। সুতরাং এই জন্যই লোকে জানতে পারে, আগে জানতে পারতেন। ইনসিডেন্ট ঘটেছে বা এ বেড়েছে, আমি তো এখনো মনে করি আমাদের গভর্নমেন্ট যদি ক্ষমতায় না এসে সিপিএম এর গভর্নমেন্ট ক্ষমতায় আসতো, এখানে একটি লোককে মুখে কথা বলতে দেওয়া হতো না। আজকে প্রেস, আপনাদের এই প্রেস কনফারেন্স রুমে দাঁড়িয়ে আমি বক্তৃতা দিচ্ছি, আপনাদের ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল। প্রেসকে প্রেসের কাজ করতে দেওয়া হতো না, টোটাল প্রেসটাকে টোটাল পার্টি অফিস থেকে চালানো হতো। আই এম সরি টু সে। এবং যদি এই গভর্নমেন্ট আবার ফিরে আসতো, কারো কথা বলার কোনো অধিকারই থাকতো না, ছিল না, ছিল না। এবং আমাদের গভর্নমেন্ট আসার পরে আপনারা দেখেছেন এমনকি অনেক কমিটি আছে যেখানে অন্যান্য মনোভাবাপন্ন লোককেও অনেক জায়গায় রাখা হয়েছে। একটা নয়, হাজারটা, অনেক উৎসব হচ্ছে, দেখতেই পাচ্ছেন, সবাইকে নিয়েই চলার চেষ্টা করা হচ্ছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের গভর্নমেন্ট এসছে বলেই এটা গণতন্ত্রের, মনে রাখবেন, একটা শুভ লক্ষণ, পরিবর্তন শুভ লক্ষণ দিয়েছে। আর 7 মাসে এই ইকোনমিক সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়েও আমাদের সরকার যা কাজ করেছে তা যে কোনো সরকারকে চ্যালেঞ্জ করতে পারে। এবং উই ট্রাইড আওয়ার বেস্ট। যে ডিপার্টমেন্টগুলো আমাদের হাতে আছে আমরা আমাদের সাধ্যমতো করেছি, টাকা নেই, পয়সা নেই, বুদ্ধি খরচ করে। এবং আগামী দিন আমরা বিশ্বাস করি যে আমাদের সরকার 5 বছরে যা করবে, বামফ্রন্ট সরকার 65 বছর থাকলেও তা করতে পারতো না, এটুকু বিশ্বাস আমার আছে। আমি এটুকু আপনাদের কাছে বললাম। এরপরে আমি নিশ্চয়ই এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, 15 মিনিট। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেন, আই উইল রিপ্লাই টু ইউ, একজন করে। একটা এডুকেশন নিয়ে বলতে চাইছি। গতকাল allow him to ask the question please. গতকালকে একটি অনুষ্ঠানে সিপিএম এর রাজ্য সম্পাদক বলছিলেন যে ওনাদের আগে বলা হতো যে এডুকেশনটাকে দলতন্ত্র করে ফেলেছে। উনি বলছিলেন যে এখন বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে তৃণমূলের যারা নেতা রয়েছেন বা তৃণমূল এডুকেশন সেলের যারা রয়েছেন তাদেরই বসানো হয়েছে। এই সম্বন্ধে আপনার মতামত? আপনি কলেজগুলো দেখুন, কলেজগুলো ধরা হয়েছে অলরেডি। কলেজগুলোতে আপনি দেখেছেন যে যা যা অ্যাকশন নেওয়ার দরকার প্রত্যেকটা নেওয়া হয়েছে। কোনো কলেজের প্রিন্সিপাল আমার চেনা নয়,
একমাত্র যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের প্রিন্সিপাল আমার মানে বন্ধু ছিল বলে আমরা একসাথে ল পড়েছিলাম। সুতরাং এরা সবাই নিজেদের লোক। দুই হচ্ছে, যেখানে পলিটিক্যাল লোক থাকতে পারে কোনো প্রবলেম নেই, বাট ও এখন পলিটিক্স করে না। এডুকেশন সেল নন পলিটিক্যাল যে কেউ করতে পারে, সেটা যদি পলিটিক্যাল অ্যাপ্লিকেশন না থাকে। সুতরাং এটাকে কম্পেয়ার করবেন না। আর তৃণমূল কোনো স্কুলে গিয়ে ইন্টারফেয়ার করে না, সেখানে ইলেক্টেড বডি আছে। অ্যাজ এ ইলেক্টেড বডি যে কোনো পলিটিক্যাল লোক সে ইলেক্টেড হয়ে গেলে আমি কি করতে পারি? এটা তো আগের সরকারের নিয়ম, এটা তো আমি করে যাইনি। ইলেকশন হচ্ছে, তারা হারছে, এই জন্যই কথাগুলো বলছে, এটা তো আমার কিছু করার নেই। হ্যাঁ বলুন, নেক্সট বলুন। আসলে এতগুলো তদন্ত কমিশন অলরেডি করে দিয়েছি আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী। আমরা, আপনারা জানেন যে আমরা অনেকগুলো তদন্ত কমিশন করেছি। আমরা কাশীপুর গণহত্যার ব্যাপারে করেছি, সাইবাড়ি নিয়ে করেছি, দিনহাটা নিয়ে করেছি, তারপরে আমরা কল্লোল সুর মারা গিয়েছিল ভিডিও, তার ব্যাপারটা নিয়ে করেছি। এরকম অনেকগুলো করেছি আমরা, আমার এক্স্যাক্ট অনেকগুলো করা হয়েছে। আবার যদি আমি নতুন করে বিচারপতি পাই, মানে এক্স বিচারপতি, এখন তো মানে অ্যাক্টিভ নেওয়া যায় না, সুপ্রিম কোর্টের একটা রুলস আছে, সেজন্য আবার যখন বিচারপতি অ্যাভেলেবেল হবে আমি দেখে নেব। তারপরে অনেকগুলোই করা, যেমন রাজারহাট নিয়ে যে বিচারপতিকে আমরা করেছিলাম, তার একটু প্রবলেম আছে, কারণ তিনি খুব জেনুইন আমার মনে হয় প্রবলেমটা, যে তিনি বলেছেন যে আমি যেহেতু একটা জমি নিয়েছিলাম, একটা মানে জাজেসদের কোটায় দিয়েছিল, সেজন্য আমি এখানে থাকলে ঠিক হবে না। তো উনি আমাকে ইনফরমেশন দিয়েছেন, আমি বলছি মেনি থ্যাঙ্কস, এটা ওনার ভালো বলেই উনি ওটা করেছেন সেখানে আমায়। তো আমরা ওয়েটে আছি, আরও কিছু রিটায়ার করবেন জাজ, তখন আবার সুযোগ পাবো দেবো। এবং রিজাউনুর কেসেরও জেনে রাখুন, রিজাউনুরের কেসেও রিজাউনুদের পক্ষে কিন্তু কোনো সাক্ষী এভিডেন্স নেওয়া হয়নি, সেটাও আমরা কিন্তু নতুন করে রিভিউ করে করতে বলে দিয়েছি। একতরফা হয়েছিল। মরিচঝাপি মনে হয় করতে দিয়েছি, মোস্ট প্রবলি, আমার ঠিক মনে পড়ছে না, মনে হচ্ছে করেছি। পৌষ মাসে কেউ কিছু করেনি, এটা লক্ষ্মী মাস। এর উত্তরটা আগামী দিন জিজ্ঞেস করুন, বলে দেবো। কখনো কখনো করতে, আমাদের দুটো বাকি আছে, কারণ হচ্ছে আমাদের বক্সি চলে যাওয়ার ফলে আমার পিডাব্লিউডি ট্রান্সপোর্ট বাকি আছে, তারপরে আমার আরেকটা মিনিস্ট্রিও বাকি আছে যেটা আমার করা হয়নি। আমাদের কোটা অনুযায়ী, কোটার মধ্যেই যা করা যায় 10%, তাতে আমাদের 2-3টে পোস্ট খালি আছে, সেখানে করতে হবে, নিশ্চয়ই নিতে হবে। এইটাই তো বললাম, ধানের সহায়ক মূল্য আমাদের কিচ্ছু করার নেই, আমরা করিনি। এটা বামফ্রন্ট সরকার থাকাকালীন 2010, সরি না, এটা তা নয়, এটা সারেরটা, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকার ঠিক করে। এটা কেন্দ্রীয় সরকার ঠিক করা মূল্য অনুযায়ী আমাদের রাজ্য সরকারকে বলে দেয় এই টাকায় তোমরা ধান কিনবে। কেন্দ্রীয় সরকার যদি আমায় বলে দেয় এই মূল্যটা আমরা বাড়িয়ে দিচ্ছি, আমরা পরের দিনই করে দেবো। আমি যদি করতে চাইও আমায় করতে দেবেন, আমার হাত পা বাঁধা। এখানে কেন্দ্রীয় আইন মেনে চলতে হয় আমায়, কতগুলো সাংবিধানিক কাঠামোয় তাদের আইন মেনে চলতে হয়। আপনি টাকা দিলে আমি দিয়ে দেবো, কোন প্রেসে আছেন আপনি? সেই জন্যই না, আমার মনে হয় রাজ্যের ভূমিকাটা কেন্দ্রীয় ভূমিকার সাথে মিলিয়ে ফেলেন না। এরা চিরকালই করে, আজ নয়, দক্ষিণ কলকাতার নির্বাচনেও তাই করেছে। তো তাতে কি আছে? মানুষ কি শুনেছে? মানুষ শোনেনি, এটা মানুষকে ধন্যবাদ। এই যে পদে পদে আপনি তো কংগ্রেসের সঙ্গে জোট সরকারে আছেন, পদে পদে আপনাকে বাধা সৃষ্টি করছে, তিস্তার জল হোক, তারপরে এই যে লোকপাল বিল হোক, তারপরে এফডিআই, সব কিছুতে আপনাকে বিরোধিতা করতে হচ্ছে, এবং কংগ্রেস একতরফা ভাবে এসব করছে জোটে থাকা সত্ত্বেও। না তিস্তার জল, হ্যাঁ, না না, আমি ভাবছি না এখন। তিস্তার জল নিয়ে যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে, আমরা যখন জানতে পারি তখন আমরা আমাদের ওপিনিয়নটা দিই, কিন্তু সেটা না মেনে, যেটা আমাদের সাথে কথা বলে গিয়েছিল, ওরা নিজেরা যে মানে তৈরি করেছিল এগ্রিমেন্টের এটা লিস্টটা, তাতে ওরা ডবল করে দিয়েছিল। সেটা দিতে গেলে বাংলাটা জল শূন্য হয়ে যেত, মরুভূমি হয়ে যেত উত্তরবঙ্গ। সেটা আমি প্রতারণা করতে পারি না মানুষের সাথে। এবং তিস্তার জল আরও কমে গেছে, তার কারণ হচ্ছে তিস্তায় সিকিম দুটো থার্মাল, দুটো হাইড্রোল পাওয়ার স্টেশন করছে, এবং আমাদের বেঙ্গল গভর্নমেন্ট, বেঙ্গলেও দুটো হচ্ছে। ফলে যে 4টে যদি পাওয়ার স্টেশনের জন্য, থার্মাল পাওয়ার স্টেশনের জন্য যদি হাইড্রোল প্রজেক্ট হয়, তো অটোমেটিক্যালি জল তো চলে গেছে, জল একেবারেই নেই। সেই জন্য আমি যারা নদী গবেষণা করেন, আমি কল্যাণ রুদ্রকে একটা কমিটি করে দিয়েছি যে আপনারা আমাকে একটু ওপিনিয়ন দিন। তারা আমাকে ওপিনিয়নটা সাবমিট করবে, ওনারা অলরেডি কাজটা কিছুটা করেছেন, আমাকে সাবমিট করতেও চেয়েছেন, আমি আমার সময় মতো ডেকে নেব। তাতে আমি একটু স্টাডি করব, করে আবার একটা স্টাডি করব,
তখন এটা আমাদের দেখে নিতে হবে। ফরাক্কায় জল যাওয়ার পরে ফরাক্কাটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই জন্য আমাদের একটু দেখে, আমরা বাংলাদেশকে ভালোবাসি, যতটা আমাদের সম্ভব আমরা তাদের পুরোপুরি সাহায্য করব। কিন্তু আপনার ঘরে খাবার ভাত থাকলে তবে তো আপনি ভাতটা খেয়ে অন্যকে নিশ্চয়ই দেবেন। আমার ঘরে যদি একটুও বাড়তি থাকে আমি বাংলাদেশকে নিশ্চয়ই দেবো। আমাদের কিছু জানায়নি, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, এই যে সোর্স হচ্ছে সংবাদ মাধ্যম। ভাই যেগুলো পাওয়ার সেগুলোই দেওয়া হয়নি। বলে দিয়েছি, আপনি পরে এসছেন লেটে, ওদের কাছে শুনে নেবেন। হকারদের আমি ইচ্ছেদ করবো না, আপনারা আমার বিরুদ্ধে করুন আর যাই করুন, হকাররা আমার অ্যাসেট, আমি এখনো মনে করি ওদের আমি ভালোবাসি। তারা কোথায় যাবে এত লক্ষ লক্ষ ভাই বোনেরা? কিন্তু কয়েকটা জায়গায় যেটা নতুন করে যে নেতারা বসানোর চেষ্টা করছে লক্ষ লক্ষ টাকায় ডালা বসিয়ে, সেটা আমি করতে দেবো না। যেমন পিজি হসপিটালের সামনে 20টা নতুন করে বসেছিল 3 দিন আগে, আমরা ওটা বলেছি ওটা উঠিয়ে দেওয়ার জন্য। হকার জোন যেখানে আছে সেখানে ওরা বসুক, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, সার্ভে আমি বলেছি করতে অলরেডি, এটা টাইম লাগবে। কারণ কি আছে, এক একটা হকার নেতা, ওই যে বললাম একজনের 300 ডালা, ডালার মালাগুলো তো খুঁজে বের করতে হবে। প্রকৃত হকার তাকে আমি পুরো আইনত করে দেবো একদম, যাতে তার জীবনে কোনো অসুবিধে না হয়। তারা সব সাহায্য পাবে, গড়েও দেবো, কারণ আমি চাই তারা ভালো থাক। কিন্তু কিছু নেতার প্রবলেম এটা জানেন তো, ওরা হকার ভাই বোনদের মিথ্যে কথা বলে উস্কায়, না খেতে পেলে তারা তো খেতে দেবে না। তাদের কাজ হচ্ছে নিজের টাকা, এই যে একজন হকার নেতা বললাম না 300 ডালা, 1 লক্ষ টাকা করে এক একটা ডালা বিক্রি করেছে, কত টাকা? আর কত টাকা করে নেয় মাসে? কত টাকা করে হকারদের কাছে কালেকশন করে চাঁদা বাবদ? আমি হকার ভাই বোনদের বলবো কাউকে চাঁদা দেবেন না, ওই টাকাটা নিজে জমান। ওই টাকাটা দরকার হলে যে টাকাটা নেতাদের চাঁদা হিসেবে দেন, কোনো চিন্তা নেই, আমি পুরোটা দেখে দেবো। হকার উচ্ছেদ হবে না, নতুন করে বসানো হবে না, উচ্ছেদ হবে না। যারা যেখানে বসে আছেন নিশ্চিন্তে থাকুন, আমরা প্ল্যান করে করব। যেখানে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমরা প্ল্যান করে করব। আমরা চাই তারা ভালো থাকুক, কিন্তু চাঁদা দেবেন না হকার নেতাদের, সে যেই নেতা হোক। বরঞ্চ ওই টাকাটা জমাবেন ব্যাংকে, বাচ্চা যখন বড় হবে 10 বছর বাদে বাচ্চাকে দিয়ে দেবেন, হায়ার এডুকেশন করতে পারবে। দিদি, আমার আরেকটা প্রশ্ন ছিল, আমরা লক্ষ্য করছি বহুকাল ধরে চলে আসছে যে প্রাইভেট বাসের কন্ডাক্টররা তারা অনেক ক্ষেত্রে যাত্রী সাধনের সাথে দারুণভাবে অভব্য আচরণ করে। একটু খোঁজখবর নিয়ে দেখেছি এরা বেশিরভাগই একটুখানি এ ধরনের লোক, রাফ বিহেভিয়ারের লোক। এদের রেগুলেট করার জন্য কোনো আইন আনবেন দিদি? কারণ দেখুন, এগুলো খুব সেন্সিটিভ ম্যাটার, এগুলো কথা বলে ইউনিয়নগুলোর সাথে কথা বলে কথা চলছে, অলরেডি কথা বলছে, যাতে মানুষকে, মানুষের ড্রাইভারদের আর কি দোষ, তারা ক টাকা মাইনে পায় আর নানা রকম ব্যাপার আছে। সরকারি বাসেই যারা চাকরি করে তার মধ্যে আমি শুনেছি যে তারা কতজন স্টাফ আছে 1000-1500, তারা নাকি কোনোদিন কাজেই আসে না, মাইনে নিয়ে চলে যায়। আগে তো সরকারি ধরুন, তবে প্রাইভেটকে ধরবে। এরা অনেক সময় ঠিক নামার সময় মাঝ রাস্তায় দাঁড় করিয়ে সেটা আপনার, এটা আপনাদের কাজ, আপনাদেরও সচেতন করতে হবে যে দালাল এরকম করবেন না। আপনারা 4 জন পাবলিক মিলে যদি তাদের বোঝান, আমি বিশ্বাস করি তারা শুনবে। শুধু সরকার গিয়ে সব করবে, আপনি কি করবেন? রাজ্য সরকারি কর্মীদের মধ্যে কর্মসংস্কৃতি ফিরেছে মনে হয়? আমি দেখছিলাম বায়োমেট্রিক কালকে বর্ধমান ওখানে রাজারহাটে সুন্দর বেশ সাত দিয়ে সবাই কতজন এসছে অফিসে বয়ে যাচ্ছে। না না, নিশ্চয়ই কিছু কিছু কর্মীরা তো ভালো কাজ করছেন, কিন্তু অনেক জায়গায় সরকারের এক্সট্রা লোক আছে, যেমন এক একটা ডিপার্টমেন্ট আছে স্টাফের খুব অভাব, পুলিশের লোক নেই, ম্যান পাওয়ার নেই। আমি আসার পরে 10,000 ম্যান পাওয়ার বাড়িয়েছি, কোথায় পাবো? টাকা নেই, পয়সা নেই, ম্যান পাওয়ার নেই, বাধ্য হয়ে আমাদের কিছু লোককে এক্সটেনশন দিতে হচ্ছে, কোনো উপায় নেই। তাহলে তো ডাক্তার, হসপিটাল চলবে না, নার্স, হসপিটাল চলবে না, সিরিয়াস জায়গাগুলো। কিন্তু কথা হচ্ছে যে ম্যান পাওয়ার বাড়ানোর আমরা চেষ্টা করছি, কিন্তু কিছুই নেই। আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলাম ব্লকে তোমার কটা স্টাফ, বললো একটাও নেই। এমন সরকার চালিয়েছে বামফ্রন্ট সরকার, আবার বড় বড় কথা, ডাক্তার নেই, নার্স নেই, পুলিশ নেই, এগ্রিকালচারাল সেক্টরের লোক নেই, মাইনরিটিসের কেউ নেই, কেউ নেই। একটা জেলায় চালাচ্ছে একজন লোক, পুরো জেলায় ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। ভাবিনি রে কি করেছে 35 বছর, আমার দেখে আশ্চর্য লাগে। ফাইল পর্যন্ত করতে জানে না, এ তো সবই এসে আমায় শেখাতে হচ্ছে। আমি তো এই 7 মাসে পার্টির জন্য মাত্র 21শে জুলাই একটা প্রোগ্রাম ছাড়া কোনো টাইম দিইনি, কন্টিনিউয়াস আমায় বকতে হয় এদের জন্য। এর মধ্যে আপনারা জানেন যে এই প্রথম আমরা বিডিও লেভেলে মিটিং করেছি, বিডিও, এসডিও, আমরা কোনো রাজ্য সরকারি ভাবে করেনি, কেউ না আজ পর্যন্ত। প্রায় 12-13টা ডিস্ট্রিক্টে আমরা বিডিও লেভেলে মিটিং করেছি।
বিডিও, এসপি, ডিএম, এসডিও, ডিএসপি সবাইকে নিই। কলকাতাতেও কালকে আমাদের এর আগেও আমার ডিএম এসপি আগে একটা মিটিং হয়ে গেছিলো, আমি 1 জানুয়ারির আগেও করলাম, আবার একদিন ভিডিও কনফারেন্সিং করলাম সব ডিএমদের সাথে ডেভেলপমেন্টের জন্য। আবার গতকাল আমি কলকাতা পুলিশের টোটাল ওসি মানে যারা ডিসি এসি থেকে শুরু করে সবাইকে ডেকেছিলাম। সমানে করছি, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা তো সমানে করছি আমাদের সাধ্য মতো। অনেকেই সহযোগিতা করছেন, একটা পোর্শন নিশ্চয়ই অসহযোগিতা করছেন, তাদের আমরা আইডেন্টিফাই করছি। যারা ভালো কাজ করবে সে যেই হোক, রাজনীতির রং না দেখে তাদের পুরোপুরি ভালো করে কাজ করুক, তাদের উন্নয়ন আমরা চাইব। আর যদি কেউ মনে করে ফাইলটা চেপে রেখে দিলাম, ঝেড়ে দিলাম, ফাঁস করে দিলাম, কাজ করলাম না, কাজটা পেন্ডিং করে দিলাম, সেটা টলারেট করা হবে না। কিন্তু 11:30টার সময় অনেকে অফিসে আসে, রাইটার্স বিল্ডিং এ দেখবেন লিফটের সামনে অনেক লোক 11:30। দেখুন, আমরা তো একটা টাইম পর্যন্ত নিশ্চয়ই তাদের সুযোগ দেব। পাঞ্চিং হয়ে গেলে তো তাকে 9:30তেই ঢুকতে হবে, 10টা 10:30তেই ঢুকতে হবে, যেটা টাইম করে দেওয়া আছে 10:30, তাই তো? 10:30 পাঞ্চিং করে দিলে তো 10:30তেই ঢুকতে হবে, তা নাহলে তো অ্যাবসেন্ট হয়ে যাবে। আমি তাদের কাছে আবেদন করবো ফিরে আসুন, নিজেদের রুটিনটা নিজেরাই করুন, নাহলে আমাকে বাধ্য এটা করতে হবে, বা আমায় যাতে বাধ্য না করে। এই তো আগে মাইনে দিত, বিনা হাতে টাকা দিয়ে দিত, ব্যাস টাকা কার কাছে চলে যাচ্ছে। ধরুন এই ধরা পড়েছে অনেকগুলো, চাকরি করে 500 জন, হাতে মাইনে দিত ক্যাশ 1,500 জন, মানে 1000-এর কোনো হিসেব নেই। এসব তো অনেক হয়েছে, সেই জন্য তো ওগুলো চেকে করে দেওয়া হয়েছে। এখন টেন্ডার করেছে আমাদের গভর্নমেন্ট, টেন্ডার করেছে, প্রকিউরমেন্ট করেছে, ইভেন নর্থ চব্বিশের মতো পেপারলেস স্টার্ট করেছে, অন্যান্য জেলাতেও অলরেডি শুরু হয়ে গেছে। সুতরাং ভালো কাজ হচ্ছে, এগুলো অলরেডি ডাটা বেসড। আমি এমনকি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটাকে এমপ্লয়মেন্ট ব্যাংকে কনভার্ট করব। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের লোকেদের আমি অন্য কাজে লাগাবো। আর অনেক জায়গা আছে এক্সট্রা লোক বসে আছে, কাজ নেই, বসে আছে, হয় কাজ করুক, তাদের অন্য জায়গায় কাজে লাগাবো। আমি তো বসে বসে মাইনে দেবো না। মাসে একদিন আসলে আর মাইনে তুলে নিয়ে চলে গেল, কি মজা। গভর্নমেন্টের টাকা নেই, 3000 পার্টি কার্ডের মাইনে পায়। শুনে নিন, এটা গভর্নমেন্টের টাকা নেই, 3000 পার্টি কার্ডের 3000 টাকা করে মাইনে পায়। এদের কিন্তু মাইনেটা পাওয়ার অধিকার নেই। কেন পাবে পেনশন? এই পেনশনটা আমি মনে করি যে শিল্পীরা পাক, কোন আমার সাংবাদিক বন্ধু তার পরিবার খেতে পাচ্ছে না, তার একটা প্রবলেম, সে পাক। এই জগৎটা পাক, যার প্রয়োজন। সমাজের অনেক মানুষ আছে খেতে পায় না, তাদের কেউ ভাবে যে তৃণমূলের একজনকেও দিইনি পেনশন, তো ওরা দেবে কেন? কেন হবে এসব? সুতরাং এই গভর্নমেন্টটা চলেছে টোটাল পার্টি অফিস থেকে, আলিমুদ্দিন থেকে যা ইচ্ছে তাই করে গেছে, এটা আমরা করতে দেবো না। এখানে 35 বছরের একদলীয় শাসনকে ফিরিয়ে আনতে হয়তো একটু সময় লাগবে। নন কোঅপারেশন সেই জন্য করছে, কোথাও কোথাও দেশলাই ব্যবহার করছে, কোথাও কোথাও রাস্তা অবরোধ ব্যবহার করছে, কোথাও কোথাও একটু অ্যালকোহল ব্যবহার হচ্ছে। এগুলো করবে, কিন্তু এগুলোকে আমরা স্ট্রং হাতে ট্যাকেল করব, হ্যান্ডেল করব। যারা এসব করবে তাদের এমন শাস্তি দেওয়া হবে যে জীবনে তারা যেন আর এসব অন্যায় করে মানুষের জীবন নিয়ে খেলা না করে। আমরাও বিরোধী দলে ছিলাম, এই রাজনীতি আমরা কিন্তু কোনোদিন করিনি, করবও না। রাজ্যসভায় ভুয়ো নিয়োগ হয়েছে অনেক আগে, হ্যাঁ, আগে অনেক সময় ভুয়ো নিয়োগ হয়েছে, সেগুলোর ব্যাপারে কি আর করবো? আপনারা আমাকে রাস্তা বাতলে দিন। আমি তো বলছিলাম আপনাদের যে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া টাকা পাচ্ছে গভর্নমেন্টে, বলুন আমি কি করব? সব কর্পোরেশন করেছে, আর কর্পোরেশনের নামে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নেয়নি। বলছি তো আপনাদের, কি করব বলুন? আপনারা আমাকে বলুন, সবাই মিলে বসে আমি আপনাদের উপর দায়িত্ব দিচ্ছি, আপনারা বসে আমায় বলুন আমি কি করব। ভর্তি যাতে টাকা চলে যেত ক্যাশ, 600 জনের নামে 2000 জনের লিস্ট, সেইটাই করতে বলা হয়েছে। তো বলে ওইখানে যেটা স্টেট ট্রান্সপোর্ট কদিন ধরে নেতারা বিবৃতি দিল না, মাইনে পাচ্ছি না, লিস্টই দিচ্ছে না কতজন কর্মচারী। বুঝুন একটা গভর্নমেন্ট কি করে টাকা দেবে উইদাউট অথেন্টিসিটি? আপনি একটা জায়গায় কাজ করলে আপনার হাজিরা দেখে আপনার কোম্পানি আপনাকে মাইনে দেয়, আপনি কাজ করবেন এমনি আপনাকে মাইনে দেবে? আনফর্চুনেট চলেছে। তার মধ্যে থেকেও বেরিয়ে এসে এই কাজ আমরা করেছি এবং আগামী দিন করব। আমি এখনো বলে যাচ্ছি, বেঙ্গল উইল লিড। থ্যাংক ইউ। আচ্ছা, 3টের সময় জাস্ট এটা সরি, ওই 3টের সময় একটা প্যাকেট ছোট করে, এটা হ্যাপি নিউ ইয়ারের জন্য। আমি কিন্তু মাঝে মাঝে আসবো।